কাজী নজরুল ইসলামের শৈশব কেটেছে চরম দারিদ্র্য ও প্রতিকূলতার মধ্যে। তার ডাকনাম ছিল দুখু মিয়া, যা তার জীবনের এই কষ্টের দিকটাকেই নির্দেশ করে। তাঁর শৈশবের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিচে তুলে ধরা হল। জন্ম ও পরিবার। 1899 সালের 24শে মে, বাংলা 11ই জ্যৈষ্ঠ 1306, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে এক দরিদ্র মুসলিম পরিবারে তাঁর জন্ম। তার বাবার নাম ছিল কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম জাহেদা খাতুন। পিতার মৃত্যু ও জীবিকা। মাত্র 9 বছর বয়সে তিনি বাবাকে হারান। পরিবারের ভরণপোষণের জন্য তিনি খুব অল্প বয়সেই বিভিন্ন কাজ করতে শুরু করেন। তিনি গ্রামের মক্তবে শিক্ষকতা করেছেন, মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ করেছেন এবং মাজারের খাদেমও ছিলেন। লেটো দলের অভিজ্ঞতা। দারিদ্র্যের কারণে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা বারবার ব্যাহত হয়। তবে তাঁর চাচা কাজী বজলে করিমের প্রভাবে তিনি একটি লেটো লোকনাট্যের দলে যোগ দেন। এই দলে তিনি গান ও কবিতা রচনা করতেন। লেটো দলে কাজ করার সময় তিনি রামায়ণ ও মহাভারতের মতো হিন্দু পুরাণ সম্পর্কে জানতে পারেন, যা তাঁর পরবর্তী জীবনে লেখালেখিতে প্রভাব ফেলে। বিভিন্ন পেশা। কৈশোরে তিনি নানা ধরনের কাজ করেছেন, যেমন রুটির দোকানে কাজ করা, রেলওয়ের গার্ডের সহকারী হিসেবে কাজ করা ইত্যাদি। জীবনের এই কঠোর বাস্তবতাই তাঁকে বিদ্রোহী করে তোলে এবং তাঁর লেখায় তার প্রতিফলন দেখা যায়। এই প্রতিকূলতা সত্ত্বেও নজরুলের শৈশবের অভিজ্ঞতা তাঁর কবিসত্তাকে আরও শক্তিশালী করেছে। জীবনের কঠিন বাস্তবতাকে তিনি অত্যন্ত কাছ থেকে দেখেছিলেন, যা তাঁর সাহিত্যকর্মে বিদ্রোহ, প্রেম, সাম্য এবং মানবতাবাদের মতো বিষয়গুলোকে ফুটিয়ে তুলেছে। কাজী নজরুল ইসলামের শৈশবের দুঃখ কষ্টের পর তাঁর যৌবনকাল ছিল এক প্রদীপ্ত অগ্নিশিখার মতো। এই সময়ই তিনি তাঁর বিদ্রোহী সত্তা ও সৃজনশীলতার পূর্ণ বিকাশ ঘটান। তাঁর যৌবনের প্রতিটি ধাপ ছিল সংগ্রাম, সৃষ্টি এবং বিদ্রোহের এক অনন্য প্রতিফলন। সৈনিক জীবন। 1917 সালে নজরুল স্কুল ছেড়ে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। এই সিদ্ধান্ত তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি 49 নম্বর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি সেনানিবাসে যান। সৈনিক হিসেবে কাজ করার পাশাপাশি তিনি বিভিন্ন সাহিত্যিকদের সংস্পর্শে আসেন এবং সাহিত্যচর্চা চালিয়ে যান। এই সময় তাঁর বহু গুরুত্বপূর্ণ লেখা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়, যার মধ্যে রয়েছে প্রথম উপন্যাস বাঁধনহারা এবং প্রথম কবিতা মুক্তি। সৈনিক জীবনের অভিজ্ঞতা। মধ্যপ্রাচ্যের মুসলিম সংস্কৃতি এবং প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা তাঁর সাহিত্যকে নতুন মাত্রা দেয়। সাংবাদিক ও বিপ্লবী জীবন। 1920 সালে সৈনিক জীবন ছেড়ে নজরুল কলকাতায় ফিরে আসেন। এ সময় তিনি মুজফ্ফর আহমেদের সঙ্গে নবযুগ পত্রিকা সম্পাদনা শুরু করেন। এই পত্রিকার মধ্য দিয়ে তিনি সমাজের অন্যায়, অবিচার, ব্রিটিশ শোষণ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হন। তাঁর লেখনীতে ফুটে ওঠে এক নতুন সুর, বিদ্রোহ, সাম্য ও মানবতার আহ্বান। 1922 সালে তিনি নিজেই প্রকাশ করেন তার বিখ্যাত পত্রিকা ধূমকেতু। এই পত্রিকায় প্রকাশিত আনন্দময়ীর আগমন কবিতাটি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চরম বিদ্রোহের প্রকাশ ঘটালে তাকে গ্রেপ্তার করা হয় এবং 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাহিত্য জীবনের সোনালি সময়। কারাগারে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত রাজবন্দির জবানবন্দি। এই সময়েই প্রকাশিত হয় তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা। এই গ্রন্থে থাকা বিদ্রোহী কবিতাটি তাঁকে রাতারাতি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি এনে দেয়। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য সৃষ্টি, যেমন বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী এবং সর্বহারা, সবই তাঁর যৌবনের আগুনকে ধারণ করে আছে। তাঁর গানেও এই বিদ্রোহের সুর শোনা যায়। তিনি বাংলা গানে নতুন ধারার সৃষ্টি করেন, যা এখনও সমানভাবে প্রাসঙ্গিক। নজরুলের যৌবনকাল ছিল এক প্রগাঢ় সংগ্রামের কাল, যেখানে তার কলম ছিল শানিত তলোয়ারের মতো। এই সময় তিনি একদিকে যেমন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, তেমনি সমাজের গোঁড়ামি, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছেন। তার এই তেজস্বী যৌবনই তাকে বাঙালির কাছে চিরন্তন বিদ্রোহী এবং প্রেমের কবি হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। কাজী নজরুল ইসলামের জীবনের শেষ ভাগ ছিল অত্যন্ত করুণ ও বেদনাদায়ক। 1942 সালে তিনি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, যার ফলে তাঁর সৃষ্টিক ক্ষমতা চিরতরে স্তব্ধ হয়ে যায়। তাঁর শেষ জীবন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল। মানসিক অসুস্থতা ও নীরবতা। 1942 সালের জুলাই মাসে নজরুল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন এবং তাঁর স্মৃতিশক্তিরও মারাত্মক অবনতি ঘটে।
বিভিন্ন চিকিৎসকের কাছে দেখানো হলেও তাঁর রোগের সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। আধুনিক গবেষণায় অনেকে মনে করেন তিনি সম্ভবত পিক্স ডিজিজ নামক এক ধরনের জটিল নিউরোডিজেনারেটিভ রোগে আক্রান্ত হয়েছিলেন। এই রোগ তাঁকে একরকম নির্বাক ও নিষ্ক্রিয় করে দেয়। চিকিৎসা ও স্থান পরিবর্তন। ১৯৫২ সাল পর্যন্ত তিনি ভারতেই ছিলেন এবং তাঁর চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। এমনকি উন্নত চিকিৎসার জন্য তাকে ১৯৫৩ সালে লন্ডনেও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয় এবং তার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি। দীর্ঘদিন ভারতের একাকী জীবন কাটানোর পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে তাকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসা হয়। বাংলাদেশের নাগরিকত্ব ও শেষ দিনগুলো। ১৯৭২ সালে বাংলাদেশে আসার পর তাকে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় এবং রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়। ১৯৭৪ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট উপাধি দেওয়া হয়। তাঁর শেষ জীবন কেটেছে বাংলাদেশের মাটিতে, যেখানে তিনি সবার ভালোবাসা ও সম্মান পেয়েছেন। ১৯৭৬ সালের ২৯ আগস্ট ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ এই মহান কবি ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। তাঁরই লেখা একটি গানের শেষ লাইনের ইচ্ছা অনুযায়ী তাকে মসজিদের পাশে কবর দেওয়া হয়। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। নজরুলের বৃদ্ধকাল ছিল এক গভীর ট্র্যাজেডির কাল। যে কবি যৌবনে তাঁর কলমের মাধ্যমে বিদ্রোহ ও প্রতিরোধের আগুন জ্বালিয়েছিলেন, জীবনের শেষ প্রান্তে এসে তিনি নিজেই নীরব হয়ে যান। তবে তাঁর সৃষ্টি, তাঁর আদর্শ এবং তাঁর গানের সুর বাঙালির হৃদয়ে আজও অম্লান।